পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম। ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়কং আচার্যং প্রবরং নমামি। উপস্থিত ঠাকুরের কর্মীগণ, দাদা মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম। আজকে আপনাদের সম্মুখে আমি একটি নিবেদন জানানোর সুযোগ পেলাম, তার জন্য আমি পরমপিতার কাছে কৃতজ্ঞতা বোধ করি। আমার বিষয় একটু বলি। আমার বয়স এখন 44 বছর, 44। আমার দীক্ষা হয়েছে 2009 সালে। আমি সেই সময় নয়ডা সৎসঙ্গ কেন্দ্রতে নয়ডাতে থাকতাম। আমার পরিবারের মা বাবা আমার জন্মের আগের থেকেই দীক্ষিত, এবং আমার ঠাকুরদা ঠাকুমা ওরাও কিন্তু দীক্ষিত। কিন্তু বাড়িতে সেই সকাল সন্ধ্যার প্রার্থনার কোনো চলন ছিল না। ইষ্টবিধিও ওনারা করে যেতেন শ্রদ্ধা সহকারে, সেটি আমি লক্ষ্য করে আসতাম। 2009 সালে দীক্ষা হওয়ার পর আমি 1 বছর সেখানে নয়ডা সৎসঙ্গ কেন্দ্রতে কর্মী হিসাবে ছিলাম। আমার দীক্ষার পরপরই কিন্তু আমি নিজেই সস্তনী পালন করা শুরু করি, সব মাছ মাংস সব ছেড়ে দিই আমি। আর সেই কেন্দ্রতে থাকাকালীন 1 বছর আমার অনেক অভিজ্ঞতা হয়, লোকেদের সাথে অনেক পরিচয় হয়, তাদের দুঃখ কষ্টের কথা সমস্ত কিছু শুনি, তাদের ঠাকুরের অনুভূতি সেগুলো শুনি। এই করতে করতে সেখানে 1 বছর থাকার পর আমার অন্য জায়গায় চাকরি হয়ে যায়। চাকরির সূত্রে আমি সেটা ছেড়ে দিই। তারপরে পরবর্তীতে আমি বিভিন্ন প্রান্তে দেশের সেখানে আমি কাজ করি। সেই গুরগাঁও থেকে বম্বে, বম্বে থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে জয়পুর, জয়পুর থেকে আবার ব্যাঙ্গালোর। আর 1.5 বছর আগে আমার প্রায় 1-1.5 বছর আগে আমি চাকরি ছেড়ে দিই। আমি ঠাকুরের একটি প্রকল্প নিয়ে নেমেছি। আমি আগাগোড়ার থেকেই কোনো না কোনো ঠাকুরের কাজে জড়িত ছিলাম। 1.5 বছর আগে আমি ভাবলাম যে ঠাকুরের যে বিভিন্ন গ্রন্থ আছে সেইগুলোকে কি করে তার একটি জিস্ট বা সামারি, তার একটি সারাংশ তৈরি করা যায়, যাতে বিভিন্ন গ্রন্থ তার মধ্যে কী কী লেখা আছে ছোট্ট করে যদি আমরা বোঝাতে পারি। সেই নিয়ে শুরু হলো, কিন্তু দেখলাম যে সহজ কাজ না। তারপরে যেহেতু আমি পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এআই ইউজ করে এআই এর মাধ্যমে আমি একটি বইকে অন্য অন্য ভাষায় আমি ট্রান্সলেট করতে সক্ষম হলাম। সেখান থেকে আমি মিশনে নামলাম যে ঠাকুরের কী করে এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমি একটি ওয়েবসাইট বানালাম, কিন্তু শুধু ওয়েবসাইট বানিয়ে আমি দেখলাম যে মানুষের কাছে সেটি পৌঁছানো যাচ্ছে না। মানুষ কিন্তু এত আগ্রহ সহকারে সেটি গ্রহণ করছে না, কারণ মানুষ ঠাকুরের বই পড়ার কোনো অভ্যাস নেই মানুষের। তো সেই জন্য আমি ঠাকুরের কাছে প্রশ্ন জানালাম, ঠাকুর এরপর কী করব আমি তো ওয়েবসাইটটা বানিয়ে দিলাম। ঠিক 3 মাস আগে আমি একটি অনলাইন গ্রুপের সাথে যুক্ত হই। ইউটিউবের মাধ্যমে একটি নাম্বার পাই, সেই নাম্বার থেকে সেই শর্মিষ্ঠা মায়ের নাম্বার পাই, সেখান থেকে আমি ওনার গ্রুপে যুক্ত হই। সেখানে আমাকে একটি ইষ্টপ্রসঙ্গ করার সুযোগ দেওয়া হলো 17ই মে। আমি প্রস্তুতি নিয়েও 1 সপ্তাহ আমি কিন্তু সেখানে কিছু বলতে পারলাম না। আমার কণ্ঠস্থ বাণী সমস্ত কিছু সেটি আমার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছিল না, কারণ সেটি আমার প্রথম ইষ্টপ্রসঙ্গ, আর আমার বলার অভ্যাস নেই। আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে গেছি, কিন্তু সেটি অনলাইনের মাধ্যমে সেটি একা আমি করে গেছি, কিন্তু দেখলাম যে না বললে চলবে না। সেই জন্য সেখান থেকে আমার যাত্রা শুরু হলো, আর একটার পর একটা সে ইষ্টপ্রসঙ্গ করতে করতে আমি একটি জায়গায় পৌঁছালাম যেখানে আমি ঠাকুরের কিছু বার্তা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি আজকে। আমি ইষ্টপ্রসঙ্গ যে করা শুরু করলাম, ঠাকুরের বিষয়ে বলা শুরু করলাম, এই যাজন শুরু করলাম, এটিও আমার নিজস্ব পরিকল্পনা নয়, ঠাকুরই এটা আমাকে করিয়ে দিয়েছে পরমপিতা। আর এরপরেও থেমে যাব না। এরপরে আমি বিভিন্ন প্রেরণা পাই, যেমন একটি মোবাইল অ্যাপের চেষ্টা করছি, যেখানে সমস্ত অনলাইন গ্রুপ যাতে একটি মঞ্চতে আসে, আর সেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অনলাইন সৎসঙ্গ তারা জয়েন করতে পারে। এই যে প্রেরণাগুলো সেটি কিন্তু আমি পরমপিতার কাছ থেকেই পাই। এটি হলো আমার ব্যক্তিগত কিছু জীবনের অনুভূতি, অভিজ্ঞতা। আপনাদের সামনে আমি ঠাকুরের কিছু মিশন সেটি তুলে ধরতে চাই। সম্ভবত এখানে স্ক্রিন শেয়ারিং বন্ধ আছে, তো আমি সেটা আপনাদের সামনে বলে বোঝানোর চেষ্টা করছি। ঠাকুরের 1942 সনে বেঙ্গল ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেখানে ঠাকুর চেয়েছিলেন যে প্রত্যেকটা জেলায়, বাংলার প্রত্যেকটা থানার কাছে একটি সৎসঙ্গ কেন্দ্র হোক, সেটি থানার নিকট হোক,
এবং সেখানে 200 বিঘা জমি নিয়ে কৃষি সম্পর্ক সেখানে গবেষণা হোক, গবেষণামূলক কাজ হোক, আর সেই জায়গায় কী কী ফসল সেখানে লাগানো যায় সেই নিয়ে কিন্তু গবেষণা হোক, আর তার মাধ্যম দিয়ে আশেপাশে মানুষরা কিন্তু আকৃষ্ট হয়ে পড়বে। এটি ছিল ঠাকুরের বেঙ্গল ডেভেলপমেন্ট প্রজেক্টের একটি পরিকল্পনা, যেখানে ঠাকুর এরকম বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জেলায় একটি করে সৎসঙ্গ কেন্দ্র থাকবে, আর তার পাশে 200 বিঘা জমির উপরে কৃষি হবে, কৃষির উপরে এক্সপেরিমেন্ট হবে, আর সেটি ছড়িয়ে যাবে, এরকম একটি পরিকল্পনা ছিল। এবং সেটি যখন বড় হবে তখন তাকে একটি লিমিটেড কোম্পানিও করে দেওয়া যায়, আর সেটির দায়িত্ব থাকবে একজন ব্যক্তিগত গুরুভাই। তো এমন একটি পরিকল্পনা ছিল। আর এর মাধ্যম দিয়ে ঠাকুর বললেন যে এই জিনিসটা কিন্তু পুরো বাংলায় ছড়িয়ে যাবে এবং বাংলার মাধ্যমে পুরো ভারতে এটি ছড়িয়ে যাবে। তারপর হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানি একটি বৃত্তাকার কলোনি ঠাকুর বানাতে চেয়েছিলেন। 1.5 কোটি লোকের পুনর্বাসনের একটি পরিকল্পনা ছিল। 1.5 কোটি লোকের পুনর্বাসন, অর্থাৎ যেই জায়গায় হিন্দু সংখ্যক লোক কম আছে, অন্য অন্য জায়গার থেকে হিন্দুদেরকে নিয়ে আসে সেখানে বসানো। তার জন্য সেখানে একটি কলোনি তৈরি করা হবে 500 বিঘা জমি ঘিরে। বৃত্তাকার কলোনি হবে, অর্থাৎ সার্কুলার কলোনি হবে। তার চারিদিকে রাস্তা হবে, আর তার চারিদিকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। সেই বাড়ির দায়িত্ব থাকবে সেই কোম্পানি, অর্থাৎ সৎসঙ্গ। সেই বাড়িটি ভাড়া দেওয়া হবে। যে মানুষগুলো যাদেরকে ওই জমিটি দেওয়া হবে সেখান থেকে তারা উপার্জন করবেন এবং সেই বাড়ির ভাড়া দিবে। সেখানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, কৃষি, হাসপাতাল, ইলেকট্রিসিটি, হাইড্রো ইলেকট্রিসিটি, জল দিয়ে কী করে ইলেকট্রিসিটি তৈরি হয়, জলের স্রোত দিয়ে, সেই সব জিনিস সেখানে করা হবে। আর তার থেকে যা উপার্জন হবে সেই মানুষগুলি সেই উপার্জন থেকে ভাড়া দিয়ে থাকবে। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর বললেন আবার যে কিছু বছর বাদে অবশ্য এরকম লেখা থাকবে যে ওই বাড়িটি ওদের নামে হয়ে যাবে। ঠাকুরকে প্রশ্ন করা হলো, আজীবন আমরা ভাড়া নিতে পারি না? ঠাকুর বললেন, তাহলে তো একটি হোটেলের মতো হয়ে যায়। সেইখানে জমি আর বাড়ির উন্নতির প্রবণতা থাকে কমই। মানুষ যখন একটা জিনিস নিজের বলে ভাবে তখনই তাকে সে যত্ন করে রাখে। এমন সুন্দর পরিকল্পনা ছিল। আবার ঠাকুর বললেন যে বাড়াতে পারবে, বিক্রি করতে পারবে না। সেই বাড়িটি ওনারা চেলে বাড়াতে পারবে, বিক্রি করতে পারবে না। এবং দান করতে গেলে সেটাও কিন্তু দেখে শুনে করতে হবে, যাকে তাকে দিয়ে দিলে সেরকম চলবে না। এত সুন্দর একটি পরিকল্পনা ছিল। পুনর্বাসন, যাতে যেসব জায়গায় মুসলমান সংখ্যক লোক বেশি আছে সেখানে হিন্দুদেরকে এনে কী করে সেখানে বসানো যায়, এরকম। আর এর মাধ্যম দিয়ে 500 বিঘা জমি এরকম কলোনি, হাজার হাজার কলোনি ঠাকুর করতে চেয়েছিলেন বাংলা মগধ সীমানার থেকে শুরু করে, অর্থাৎ বেঙ্গল বিহার বর্ডার। আর প্রত্যেকটি কলোনিতে 500 বিঘা জমি করে, আর সব মিলিয়ে 1.5 কোটি লোকের পুনর্বাসন ঠাকুর চেয়েছিলেন। এটি বাস্তবায়িত হতে পারল না। এবং এটার জন্য ঠাকুর বলেছিলেন যে 25,000 এমন ভক্ত আমাকে এনে দাও যারা প্রতিদিন 5 টাকা করে অর্ঘ্য রাখবে, অর্থাৎ 5 টাকা করে ইষ্টভীতি করবে। সেই ইষ্টভীতির টাকা দিয়ে এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার একটি প্ল্যান ছিল। আজকে হয়তো ঠাকুর থাকলে সেটি নিশ্চয়ই বাস্তবায়িত করে দিতে পারতেন। আজকে সৎসঙ্গের কাছে কিন্তু কোনো জিনিসের অভাব নেই। ঠাকুর সেই সময় এটি বাস্তবায়িত করতে পারলেন। আর আজকে তার দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হলো, আর সব সময় বর্ডারে একটি অশান্তি লেগেই থাকে। তাছাড়া ভারতের যে ন্যায় ব্যবস্থা, আইন ব্যবস্থা, আর ভারতের যে সরকারি ব্যবস্থা, তাদের ভিতরে যে কত গলদ রয়েছে সেটি অজানা কিছু নয়। এবং আমাদেরকে আজকে প্রাইভেট চাকরি করতে হচ্ছে, সংঘর্ষ করতে হচ্ছে। এই পরিকল্পনা থাকলে, যেখানে 1.5 কোটি লোকের ঠাকুর রোজগারের ব্যবস্থা করছেন, তাহলে সম্ভবত আজকে আমাদেরকে প্রাইভেট চাকরি করতে হতো না। প্রথম ছিল ঠাকুরের বাংলার উন্নতির প্রকল্প, যেখানে ঠাকুর 200 বিঘা জমিনে কৃষি সমন্বিত সমস্ত কিছু করার চেষ্টা করেছিলেন। ক্ষাত্র সম্পন্ন মানুষকে সেখানে আনার কথা বলেছিলেন, অর্থাৎ যাদের ক্ষত্রিয়র গুণ আছে, যারা সেখানে সিকিউরিটি দিতে পারবে। ঠাকুর মুষ্টিযুদ্ধ, জুজুৎসু, ছোড়া চালানো অর্থাৎ চাকু, এইসবের শিক্ষাও ঠাকুর বলেছিলেন যে দেওয়া লাগে। মুষ্টিযুদ্ধ অর্থাৎ বক্সিং, জুজুৎসু, আর প্রত্যেকটি জেলায় জেলায় যাতে একটি ব্যায়ামাগার হোক, অর্থাৎ জিম হোক,
ঠাকুর এসব চেয়েছিলেন। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড প্রথম বা দ্বিতীয় অধ্যায় পড়লে সেখানেই বলা আছে যে ঠাকুর মিলিটারি ট্রেনিংও দিতে চেয়েছিলেন। বলেছিলেন যে তোমরা একটি রিলিজিয়াস ফর্টের মতো হয়ে উঠবে, অর্থাৎ একটি ধর্মীয় দুর্গর মতো হয়ে উঠবে। ঠাকুরের বাংলা উন্নতির পরিকল্পনা আর হিন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানি অর্থাৎ হিন্দ পুনর্বাসন কোম্পানি এটি কিন্তু বাস্তবায়িত হলো না। ঠাকুর বলেছিলেন জমিদারি সিস্টেমটাকে আবার করে প্রতিষ্ঠা করতে। একটি ভালো জমিদার সেই জায়গার একটি অভিভাবকের মতো হয়, সে পিতার মতো হয়, সে মানুষকে দেখাশোনা করে রাখে। সরকারি অনেক কাজ যার জন্য আমাদেরকে আজকে দৌড়তে হচ্ছে সেগুলো কিন্তু সহজ হয়ে যায় যদি একটি জমিদার থাকে। আমি একটি মার কথা বলছি, উনি গুরুমা, ওনার স্বামী 3 বছর আগে সুইসাইড করলেন। আমি সে সময় জয়পুরে ছিলাম। ছোট্ট সুখের পরিবার ছিল, একটি মেয়ে ছিল 13 বছরের। ওনার মাথায় সমস্ত চাপ এসে পড়ল। সেই মাটি একটি দর্জির কাজ করতেন, নিজের একটি ছোট্ট সেলাইয়ের দোকান ছিল, আর সেই দাদাটি ড্রাইভারি করতেন, গাড়ি চালাতেন। লোনের চাপে সেই দাদা আত্মহত্যা করে। পরবর্তীতে এইসব এত কিছু কী করে করবে, সেই মা কখনও সেরকমভাবে এসব করেনি যে পেপার ওয়ার্কস বা বিভিন্ন যে নথির কাজগুলো, ইন্স্যুরেন্সের কাজ ওনাকে দৌড়াতে হচ্ছে। এবং কি আমি দেখলাম যে একটি ডেথ সার্টিফিকেট বানানোর জন্য একবার পুলিশ স্টেশনে যেতে হচ্ছে, একবার সেই মিউনিসিপ্যালিটিতে যেতে হচ্ছে। মিউনিসিপ্যালিটি আবার ঘোরাচ্ছে, বলছে যে পুলিশ স্টেশন থেকে এই কাগজটি লাগবে। পুলিশ স্টেশনে আসার পর সেখানে বলা হচ্ছে যে না, এটা তো দরকার নেই। এইভাবে চক্কর কাটছে। কিসের জন্য? একটি ডেথ সার্টিফিকেটের জন্য। জমিদারি সিস্টেমটা থাকলে এইসব যে বিভিন্ন নথির কাজ এগুলো কিন্তু খুব সহজেই হয়ে যেত। এবং ঠাকুর বললেন যে জমিদার একটি শক অ্যাবজর্বারের মতো হতো। শক অ্যাবজর্বার মানে এমন একটি জিনিস যেটা গাড়ির নিচে থাকে, সেটি বিভিন্ন গাড়ি, বাস, স্কুটার, মোটরসাইকেল ইত্যাদির নিচে একটি স্প্রিংয়ের মতো থাকে, যেটি সেই গাড়িটিকে ঝাঁকুনি থেকে রক্ষা করে। ঠিক তেমনি একজন জমিদার, ভালো জমিদার, সে সরকারের ভুল প্রকল্প থেকে মানুষকে রক্ষা করার অনেকখানি সমর্থন মানে সামর্থ্য ওনার থাকতেন। সরকারের যদি কোনো ভুল নীতি, তার দরুন যদি মানুষের কোনো খারাপ হয়, তাকে মানুষগুলোকে কিন্তু রক্ষা করতে পারতেন সেই জমিদার। সেই নীতিটাকে কতটুকু বাস্তবায়িত করতে হবে সেই শক্তি কিন্তু সেই জমিদারে থাকতো। ঠাকুর বললেন জমিদারি সিস্টেমটাকে নষ্ট করার ফলে সেই জমিদারগুলোর যত ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে সেই মানুষগুলোর। এটি ছিল ঠাকুরের জমিদারি সিস্টেমটাকে আবার করে প্রতিষ্ঠা করার প্রকল্প। ঠাকুর ভারতবর্ষে প্রোগ্রেসিভ মুড সৃষ্টি করতে চেয়েছিলেন। ঠাকুর চেয়েছিলেন যে সৎসঙ্গের একটি পাবলিকেশন হোক, একটি প্রেস হোক, সেখানে একটি নিউজ পেপার হোক। ঠাকুর দেশের মধ্যে কৃষ্টি, ধর্ম, বিবাহ সম্বন্ধে একটি আলোড়ন সৃষ্টি করতে চেয়েছিলেন। তার জন্য চেয়েছিলেন একটি নিউজ পেপার। সেটি হতে পারল না। পরবর্তীতে ঠাকুর বললেন ঠিক আছে, নিউজ পেপার না হোক, তার একটি পৃষ্ঠা যাতে হয়, সেটিও হতে পারলেন না। বালকৃষ্ণ কাপুরদা এগিয়ে এসেছিলেন, তিনি সমর্থন করবেন বলেছিলেন, কিন্তু কি জানি কি হলো, সেটি বাস্তবায়িত হলো না। বালকৃষ্ণ কাপুরদা উনি এমন ভক্ত ছিলেন যিনি ঠাকুরকে রলস রয় গাড়ি গিফট করেছিলেন। রলস রয় গাড়ি দিয়েছিলেন ঠাকুরকে। রলস রয় গাড়ির দাম আজকের যুগে কোটি টাকার উপরে, সেই সময় ঠাকুরকে দিয়েছিলেন। এবং উনি একটি বই লিখে, মাই এক্সপিরিয়েন্স উইথ এ লিভিং গড, এটি দিল্লি মন্দিরে 2010 সালে রিলিজ হয়। এই বইটির মধ্যে ওনার অভিজ্ঞতা ছোট্টভাবে লেখা আছে। এইখানে শান্ডিল্য ইউনিভার্সিটির জন্য যে প্ল্যান উনি তৈরি করেছিলেন, কিন্তু কি জানি কিসের জন্য সেটা বাস্তবায়িত হলো না। এটি ছিল শান্ডিল্য ইউনিভার্সিটির প্ল্যান। খুব সুন্দরভাবে এই প্ল্যানটি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ঠাকুর চেয়েছিলেন যে শান্ডিল্য ইউনিভার্সিটি ঠিক আছে, হলো না। ঠাকুর কিন্তু শুধু শান্ডিল্য ইউনিভার্সিটি চায়নি, ঠাকুর চেয়েছিলেন ভারতবর্ষ ইউনিভার্সিটি, কশ্যপ ইউনিভার্সিটি এবং এরকম
বিভিন্ন ঋষির নামে একটি ইউনিভার্সিটি। ঠাকুর চেয়েছিলেন তপবন স্কুলটা যাতে একটি ইউনিভার্সিটিতে পরিণত হয়। ঠাকুর একটি সায়েন্স স্কুল করতে চেয়েছিলেন। ঠাকুর শঙ্করদেবের একটি মন্দির করার কথা বলেছিলেন আসামে, যেখানে শুধু শঙ্করদেবের নয়, তার সাথে বিভিন্ন যে মহাপুরুষ রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, সমস্ত মহাপুরুষদের বিগ্রহ থাকবে। এরকম একের পর এক ঠাকুরের বিভিন্ন পরিকল্পনা। আজকে ঠাকুরের একটি বাণী আছে, প্রকৃতি তাহাদের ধিক্কার করে যাহারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে সেই ফাঁকির অধিকারী হয়। আজকে কিন্তু আমরা দেশ দুনিয়ায় দেখতে পাচ্ছি, বাস্তব থেকে কিন্তু আমরা লুকিয়ে বেড়াচ্ছি। আজকে যে দেশ দুনিয়ায় যুদ্ধ চলছে, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্তিন, সেইগুলোর দিকে কিন্তু আমাদের নজর নেই। আমরা কিন্তু সেই পরোক্ষর দিকে তাকিয়ে আছি। আকাশ থেকে একটি আশীর্বাদ এসে আমাদের রক্ষা করবে। ঠাকুর বললেন, তোমার মনে যদি ব্যথা লাগে, একটি পিপলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রাখো। এই বাণীর মানে আমরা বুঝি না। আমরা ভাবি যে বাড়িতে যে পিঁপড়াগুলো আছে তাদেরকে বাঁচিয়ে চলতে হয়, কিন্তু দেশে যে এত লোক ক্ষয় হচ্ছে সেদিকে কি আমাদের কোনো নজর নেই? ঠাকুর বলে গেলেন, তুমি তোমার নিজ পরিবার, দশ ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এটা কিন্তু বাস্তব কথা। আমি বেশি সময় নিব না, বেশি সময় নেই। শুধু শেষ ঠাকুরের সতর্কবার্তা আমি দিয়ে দিই, যে ঠাকুর একটি সময় বলেছিলেন, আমি যে কথাগুলো বিশেষ জোরের সাথে বললাম, তোমরা কিন্তু বিশেষ শৈথিল্যের সাথে সেগুলোকে কিন্তু অবজ্ঞা করলে। এরপর তোমরা থাকবে কিনা সন্দেহ, অর্থাৎ মানুষ আর মানুষ থাকবে কিনা সন্দেহ। ঠাকুর বলে গেলেন, দেয়ার উইল বি আর্মাগেডন। তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়ে গেলেন ঠাকুর। ঠাকুর কিন্তু বলে গেলেন যে একটি সময় আসবে যখন এক মুঠ সোনা দিয়ে এক মুঠ চাল পাবে না। আমরা কিন্তু আনন্দে বসে আছি, ভাবছি দিব্যি চলছে, কিন্তু অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কি করে অভাব যাবে আর তা কেমন করে, এই চিন্তার পরিশেষেই ব্রহ্ম জিজ্ঞাসা আসে। আমরা সেই অভাবের আশায় বসে আছি। সেই অভাবটা আসবে, তখন হয়তো আমরা নাড়াচাড়া দিয়ে উঠব। কিন্তু কথায় আছে, মরার সময় হরিনাম, সেই সময় সম্ভবত সে হরিনামও কাজ করে না। আমি সকলের মঙ্গল কামনা জানিয়ে, পরমপিতার রাতুল চরণে সকলের মঙ্গল কামনা করে আমি আজকে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করে সবাইকে জয় গুরু দিচ্ছি। জয় গুরু, জয় গুরু।